সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের টপিকে আসি। ডাকসু জাকসু নির্বাচনে শিবিরের বিজয়, এরপর রাকসু চকসু, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, ডাকসু এবং জাকসু নির্বাচনে এই দুইটাই বলা যায় শিবিরের জন্য সবচেয়ে টাফ ছিল, কারণ এই দুইটা কিন্তু শিবিরের ট্রেডিশনাল স্ট্রং হোল্ড না। রাবি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুইটা শিবিরে খুবই বড় স্ট্রং হোল্ড। সবসময় তারা এখানে অনেক নেতা কর্মী থাকে, তাদের এখানে অনেক বড় বড় ইতিহাস আছে, অনেক বড় বড় নেতা তৈরি হয়ে এসেছে। তো সংক্ষেপে যদি আমি বলি যে হচ্ছে এই দুইটা ডাকসু এবং জাকসু এই দুইটা শিবিরের জন্য খুবই টাফ ছিল। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাকসু চাকসু এই দুটি শিবিরের জন্য কম্পারেটিভলি সহজ হবে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমি ছাত্র ছিলাম আইন বিভাগের, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে প্যানেলটাও বেশ ভালোই দিছে। তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এরকম ছাত্র দলে তো একদমই নাই। আধিপত্য বিরোধী ঐক্য, সালাউদ্দিন আম্মার সাবেক সমন্বয়কের নেতৃত্বে একটা প্যানেল হয়েছে, কিন্তু ওই প্যানেলে ভালো স্ট্রং ফেস আছে, কিন্তু তারা আমার মনে হয় দুই তিনটার বেশি পদ পাবে না। সুতরাং আমি যদি সংক্ষেপে বলি, তবে আমি দেখছি যে শিবির একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে। এবং আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের যে বিজয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় হবে। কারণ আপনি যদি শিবিরের ট্র্যাডিশনাল সেট আপ খেয়াল করেন, তবে শিবিরের ট্র্যাডিশনাল সেট আপটা এরকম যে তারা কিন্তু হচ্ছে নেতা বানায় না ভাবে। নেতা বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাগ্রেসিভ, যে হচ্ছে যার কথায় হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হবে। আপনি যদি বর্তমান যুগে দেখেন ইমরান খান, ঠিক আছে, অথবা আগের শতাব্দীতে হিটলার, একটা একটা বক্তৃতা মানুষ অনুপ্রাণিত করে। তারা কিন্তু বানায় যেটা, সেটা হচ্ছে তারা হচ্ছে সংগঠক বানায়। আপনি যদি শিবিরের বর্তমানে যে সেট আপে সবচেয়ে বড় দেখেন সাদিক কায়েম, এস এম ফরহাদ, দেখবেন ওরাও কিন্তু কথা বলা এরকম কথা বলে এত বাকপটু না, ওরা কিন্তু সংগঠক। কিন্তু চিটাং ইউনিভার্সিটিতে যে ভিভি পদে সম্ভবত দাঁড়াবে ইব্রাহিম রনি, সম্ভবত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি, তো তার কিন্তু সিস্টেমই আলাদা। মানে সে কিন্তু শিবিরের সেট আপ থেকে বের হয়ে এসে সে হাজারের মধ্যে একজন শিবির নেতা আমার মনে হয়েছে। এবং সে যেভাবে কথাবার্তা বলে, গর্জন দেয়, আমার কাছে মনে হয় যে তার একটা বড় ফ্যাক্টর। এবং সাংগঠনিক দিক যদি নর্মালি ঠিক থাকে, তবে আমি এবং এটাও শুনছি যে চাকসুতে নাকি শিবির ফুল প্যানেল দিবে নারী হল গুলোতে। তবে আমার মনে হয় চাকসুতে শিবির 95% প্লাস বা 90% প্লাস ওদেরই সাকসেস রেট হবে। সবচাইতে বেশি বড় বিজয়টা চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে পাবে শিবির, আমার যেটা মনে হয়। এবং তার বড় একটা কারণ যাবে ইব্রাহিম রনির এই যে অসাধারণ নেতৃত্ব গুণের কারণে। আচ্ছা, শিবির কি বাম রাজনীতি মোকাবেলা করতে পারবে? শিবির বাম রাজনীতি মোকাবেলা করতে পারবে, এটার যদি উত্তর আমরা দিই, তাহলে বাংলাদেশে আমি যদি সংক্ষেপে বলি, ষাটের দশক, সত্তরের দশক, আশির দশক এবং 90 দশকের একটা বৃহদাংশ পর্যন্ত বাংলাদেশের ক্যাম্পাস গুলা, অনেকগুলা ক্যাম্পাস, ছাত্র ইউনিয়ন নির্বাচন দেখেন, ছাত্র ইউনিয়ন ঢাকা ভার্সিটিতে কতবার ডাকসু দিচ্ছে, রাজশাহী ভার্সিটিতে ছিল ছাত্র মৈত্রীর প্রভাব। তো বাম রাজনীতি গুলোর খুবই স্ট্রং হোল্ড ছিল। তো 90 দশকের পরে এমন কি হলো, বা 90 দশকের মাঝামাঝি শেষের দিকে, যে শিব বাম রাজনীতির প্রভাব ভেঙে গেল। তো সংক্ষেপে বলতে গেলে বাম রাজনীতি কিন্তু শিবির বা অন্য কোনো প্রভাবে সেভাবে ভাঙে না। বাম রাজনীতি ভাঙার মূল যে প্রভাবকটা ছিল, সেটা হচ্ছে বাম রাজনীতির যে তাত্ত্বিক আদর, আইডিওলজিক্যাল কোর, সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যখন 1980 সালের শেষের দিকে দুর্বল হওয়া শুরু করে, এবং যখন আহ, আহ, যখন সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে 15 টুকরা হয়ে যায়, তখন বাম রাজনীতিতে প্রচন্ড একটা ঘাত প্রতিঘাত আসে জাতীয়ভাবে। এবং বাংলাদেশের ক্যাম্পাস গুলোতেও যে ছাত্র বাম রাজনীতি, ঠিক আছে, যত দলই থাকুক সবগুলো প্রচন্ড দুর্বল হয়ে যায়। তো আগে দেখতে হবে আমাদের বাম রাজনীতি গুলোর ভিত ভাঙছিল কারা। বাম রাজনীতি গুলোর ভিত কিন্তু বেসিক্যালি আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে ভেঙে গেছিল। তো শিবির কিন্তু আগে তাত্ত্বিক ভাবে বাম ভাঙতে পারেনি। এবং আমার কাছে এখনো মনে হয় যে শিবিরে আমি যত বড় বড় নেতার কথা শুনি, বাম রাজনীতিকে বাম, কারণ বামরা কিন্তু বামদের রাজনীতি বুঝছে, বামরা কিন্তু প্রচন্ড পড়াশোনা করে এবং কথাবার্তা ধোকা দেয়, তারা পটু। আমি এবার ঢাকা ভার্সিটির টক শো গুলা ক্লোজলি ফলো করছি অনেকগুলা। তো আমি দেখছি যে যেমন সবচেয়ে বেশি প্রমিনেন্ট বাম ছাত্র একজন নেতা মেঘমালার বসু, তো তাকে হচ্ছে যখন এস এম ফরহাদ, মেঘমালার বসু বারবার এস এম ফরহাদকে ইয়র্কার মারতেছে 71-এর প্রশ্ন নিয়ে, কিন্তু এস এম ফরহাদ যে হচ্ছে মেঘমালার বসুকে পাল্টা প্রশ্ন করবে যে ঠিক আছে 71-এর ইস্যুটা আমি এটা জবাব দিলাম, আপনি বলেন সোভিয়েত ইউনিয়নে আপনারা মুসলমানদের সাথে কি করছেন, আপনারা কেন হিজাব নিষিদ্ধ করছেন, আপনারা আফগানিস্তানে 10 লক্ষ মুসলমান কেন হত্যা করছেন, বাম রাজনীতি, আপনাদের ইসলাম বিদ্বেষের ইতিহাস বলেন, আপনারা তো সমস্ত মসজিদ বন্ধ করে দিচ্ছেন, একটা সময় পর্যন্ত হজ গুনে গুনে লোক পাঠানো দিত, তো এইখানে আপনাদের ইতিহাস বলেন, আপনারা যে দেশে আসলে মুসলমানদের নিপীড়ন করবেন না। তো এরকম সহজ যুক্তিগুলো আমি দেখলাম এস এম ফরহাদ পারল না। এবং এস এম ফরহাদ শিবিরের মধ্যে সবচেয়ে ভালো ডিবেটারদের মধ্যে একজন। আমি শুনিও নাই শিবিরে কাউকে এই ধরনের লজিক দিতে যে আমরা ইসলাম বিদ্বেষী
বামদের ইসলাম বিদ্বেষের ইতিহাস। তো সংক্ষেপে বলতে গেলে তাত্ত্বিক ভাবে আমি যদি বলি তাহলে শিবির বাম রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে তাত্ত্বিক ভিত্তিটা সেটা শিবিরের নাই। কিন্তু বাম রাজনীতি মানে ফাহাম আব্দুল সালামকে কোট করলে যে যেখানে ধর্মীয় একটা গোষ্ঠী থাকে এবং মুসলমানদের দেশে কখনোই বাম এই পন্থাটা ভালো করে কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে মুসলমানদের দেশে মানুষজন ধার্মিক এবং বাম রাজনীতি বাই ডিফল্ট হচ্ছে ধর্ম থেকে মানে ধর্ম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী তো অবশ্যই, কিন্তু অন্যান্য খ্রিস্টান ধর্ম কিন্তু বিদ্বেষী। আপনি যখন অর্থোডক্স চার্চ যখন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছিল, আপনি স্ট্যালিন ব্রেজনেভ ক্রুশ্চেভের আমলে চার্চ গুলো বন্ধ করে রাখা ছিল, কি পরিমাণ নির্যাতন করেছে প্রিজদের উপর। তো বাম রাজনীতি বাই ডিফল্ট হচ্ছে ধর্ম বিদ্বেষী। হ্যাঁ, এখন ওয়েস্টার্নে একটা আর লেফট হয়েছে, সেটাকে বলে ডেমোক্রেটিক লেফট, বার্নি স্যান্ডার্স, ওদের রাজনীতি একটু আলাদা। কিন্তু তারপরও বাম রাজনীতি বাই ডিফল্ট হচ্ছে আপনার যে দেশে থাকবে সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের অনেকগুলো বিপক্ষে যাবে। তো এটার জন্য আমার মনে হয় যে বাম রাজনীতি বাংলাদেশে কখনো ওইভাবে এস্টাবলিশ আর হতে পারবে না। এবং এটার জন্য শিবির না মানে বাই ডিফল্ট তাদের সাংগঠনিক দুর্বলতা, এটার জন্য বাই ডিফল্ট তারা নিজেরাই ভেঙে যাবে। হ্যাঁ, হয়তো ছোট ছোট হয়তো পয়েন্টে কেউ দুইটা তিনটা সিট পেতে পারে, কিন্তু ওইভাবে আমি বাম রাজনীতি দাঁড়ানোর বাস্তবতা দেখি না। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যেহেতু বাংলাদেশে ইসলামের দিক থেকে অনেক বেশি স্ট্রং হোল্ড আছে, সেই কারণে বামরা অতটা টিকতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি জামাত ইসলামের ব্যাপারে। দেখা যাচ্ছে যে জামাত ইসলামের অনেক নেতারা তারা হিন্দু ধর্মের এবং অন্যান্য ধর্মের বিভিন্ন মন্দির নির্মাণ সংস্কার, আবার খ্রিস্টান ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে তারা যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আপনার কি হয়ে থাকে? তো খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে জামাত ইসলামের মূল পেজ থেকে, একদম ভেরিফাইড পেজ থেকে, যে তারা পোপের পোপের কোন খ্রিস্টান ধর্ম অনুষ্ঠানে গেছে, যে আমাদের বেশ বড় একজন নেতা। তো সেটা নেতাদের পেজ থেকে প্রকাশ করছে। এবং আপনি যদি জামাতের নেতা দেখেন, প্রায় প্রত্যেক নেতা বলছে আমরা আমরা যদি আমরা যদি নির্বাচিত হই তবে আপনাদের এলাকার মন্দির করে দিব আমরা, ইত্যাদি ইত্যাদি। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে দলটার নাম জামাতে ইসলামী। ইসলামের কোর বেসিক ফিক কনসেপ্ট, আমাদের এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, তিনি কখনো মূর্তির সাথে আপোষ করেন না দেখে তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তারা তারা তিনিও মুক্তির সাথে আপোষ করার ফলে তাকে হচ্ছে হত্যা চেষ্টা করা হয়েছিল, তাকে নিজের জন্মভূমি মক্কা থেকে ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। তো এটা কিসের জন্য করতে হয়েছিল? কারণ আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না। ইসলাম ধর্মের একটা কোর কনসেপ্ট, যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসবে, আপনি মুসলমানের টাকা দিয়ে কখনোই আপনি হচ্ছে মুসলমানের টাকা দিয়ে আপনি কখনোই হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণের সহায়তা, এটা এমনিও করা হারাম। যে আপনি যদি মুসলমান হন, আপনার টাকা দিয়ে হিন্দু অন্য কোনো মন্দির গির্জা নির্মাণের সহায়তা, প্লাস রাষ্ট্রীয়ভাবে অবশ্যই একটি ইসলামিক রাষ্ট্রের বেসিক গুণাবলী যে হচ্ছে সে নিজের টাকা হচ্ছে মন্দির নির্মাণে দিবে না বা গির্জা নির্মাণে দিবে না। তো জামাত ইসলামের যেটা সমস্যা, আপনি এখন ইসলামের নাম বলতেছেন, ইসলামের একদম কোর কনসেপ্ট হচ্ছে ইসলাম হচ্ছে এক আল্লাহর একত্ববাদ। তো আপনি যখন বলতেছেন যে আপনি মন্দির নির্মাণের সহায়তা করবেন, মানে আপনি আল্লাহর সাথে শিরক করতে সহায়তা করবেন। হ্যাঁ, আমি কিন্তু এটা বলতেছি না যে হচ্ছে হিন্দুদের যে মন্দির, হিন্দুরা তাদের ব্যক্তিগত পূজা টুজা করবে, এটা ইসলামিক একটা যদি ইসলামিক রাষ্ট্র, আদর্শ ইসলামিক রাষ্ট্র হয়, হিন্দুরা তাদের মন্দিরে তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা গির্জা যাবে। এমন না যে সমস্ত গির্জা অথবা মন্দির বন্ধ করে দেবে, এমনটা আমি কখনো বলছি। কিন্তু আমি বলছি একটি ইসলামিক রাষ্ট্রের অথবা একজন ইসলামিক ব্যক্তির দায়িত্বটা কি? তার কি দায়িত্ব যে রাষ্ট্রের টাকা বা নিজের ব্যক্তিগত টাকা যে ওগুলা হচ্ছে তৈরি করে দেওয়া? না, কখনোই তৈরি করে দেওয়া না। তো সংক্ষেপে জামাত ইসলামী যে এগুলো কথা বলে, এক নম্বরের ভায়োলেশন অফ ইসলামিক ল করতেছে, যে তারা হচ্ছে এবং পাশাপাশি তারা হচ্ছে ভায়োলেশন অফ ইসলামিক ল করছে, এবং তারা যে তাদের নামে ইসলাম আছে এটাকে হচ্ছে একটা প্রশ্নের মুখে দাঁড়া করাচ্ছে যে কেমন ইসলাম তুমি, যে ইসলাম হচ্ছে তোমার মন্দির তৈরি করে দেয়। আপনি যে বিজেপি কি মসজিদ তৈরি করে টাকা দেয়? বিজেপি হিন্দুত্ববাদী না, উল্টা তারা মসজিদ ঘুরাই দেয়। তো আমরা কখনোই জামাতকে বলি না যে হচ্ছে, অথবা ইসলাম এরকম বলো না যে এরকম গণহারে মন্দির ঘুরাই দেয়। কিন্তু আপনার বুঝতে হবে আপনার রাজনীতিটা কি। আপনি যদি ইসলাম নিয়ে রাজনীতি করেন, আপনার কখনোই এটা বলা উচিত না যে হচ্ছে আপনি মসজিদ আপনি হচ্ছে অন্য ধর্মের মন্দির নির্মাণ করবেন। এবং এইটার বিপরীতে আমি তাদেরকে পরামর্শ দিই, আপনারা বলেন হিন্দুদের ওয়েলফেয়ার করবেন, আপনারা হিন্দুদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে হচ্ছে আপনারা বৃত্তি দিবেন, টাকা পয়সা দিবেন, ওয়েলফেয়ার মূলক বিভিন্ন কাজকর্ম করবেন। এইভাবেও তো ভোটটা না যায়। আপনার কেন নেসেসারিলি বলাই লাগবে যে হচ্ছে মসজিদে আপনি তাদের মন্দির নির্মাণ করবেন, আপনি তাদের গির্জা নির্মাণ করবেন? তো খুবই কনফ্লিক্টিং। এবং আমি জামাতের নেতাদেরকে, আমাদের কর্মীদেরকে যদি কেউ আমার বক্তব্য শুনে থাকেন, আমি আহ্বান করবো যে আপনারা আপনার নেতাদেরকে বলেন
এবং আলেমদেরকেও বলবো যে আপনারা যদি নামের মধ্যে ইসলাম রাখেন তাহলে ইসলাম রেখে এসব এসব কি ভাই? ইসলাম রাখলে আপনি বেসিক কনসেপ্টে, তাওহীদের বেসিক কনসেপ্টের ভায়োলেশন করতেছেন আপনি, যখন আপনি বলছেন আপনি শিরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করবেন, প্রমোট করবেন ক্ষমতায় গেলে। এটা খুব বড় একটা প্রশ্ন এবং আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং এর বিকল্প যারা কি তারা এরপরে যদি ভোটের রাজনীতি করে, ওয়েলফেয়ার মূলক কাজ করতে পারে হিন্দুদের জন্য, কিন্তু ইসলামের বেসিক মূলনীতিকে লঙ্ঘন করে, এটা আমি খুবই তীব্র নিন্দা জানাই জামাতের এই কাজ কারবারে। আচ্ছা, আপনার সাথে অফ স্ক্রিনে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি অস্থিতিশীল। তো ইভেন আপনি এটাও বলেছেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ার ফিউচারে স্থিতিশীল হওয়ার চান্স খুবই কম। তো আপনি ব্যাপারটা কেন বলেছেন এবং আপনার যুক্তি কি? বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল, এটা যদি আমি সংক্ষেপে বলি, তবে বাংলাদেশের রাজনীতির মূল যেটা সমস্যা, মূল একটা সমস্যার মধ্যে হচ্ছে আপনি যদি স্থিতিশীল রাজনীতি মানে স্থিতিশীল অস্থিতিশীল বলতে আমি কি বুঝাইছি, যেমন মনে করেন ভারতে ভারতে কিন্তু 1947 সালের স্বাধীনতার পর থেকে এমন হয় নাই যে হচ্ছে তাদের হচ্ছে কোনো সামরিক কূ হয়েছে। আমি আমেরিকার উদাহরণ দিতে পারতাম, কিন্তু আমেরিকা হচ্ছে আমাদের থেকে দূরে। ভারতের জিনিসটা সহজ করে দিচ্ছি আমি। প্রতিবার একটা সিস্টেমের, একটা ডেমোক্রেটিক সিস্টেম, যেখানে যেখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে সরকারের পালাবদল হয়। তো তো ভারতের যে সিস্টেম সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম। সেটা হচ্ছে বিজেপি কিন্তু ওদের কেন্দ্র ক্ষমতা আছে, কিন্তু প্রদেশগুলোতে আলাদা আলাদা সরকার আছে। তো ক্ষমতা যেটা, সেটা হচ্ছে ক্ষমতা হচ্ছে সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে আছে। যে তৃণমূল কংগ্রেস আছে পশ্চিম বাংলায়, তারপরে কংগ্রেস অনেকগুলো প্রদেশে ক্ষমতায় আছে, স্থানীয় পার্টি ডিএমকে ক্ষমতায় আছে, আপ স্থানীয় পার্টি ক্ষমতায় আছে দিল্লি, ইয়েতে পাঞ্জাবে। তো এটা বুঝতে হবে আপনাকে যে হচ্ছে আমাদের সমস্যা যেটা, আমাদের সমস্যা হচ্ছে যে 151টা আসন পাচ্ছে সে পুরো বাংলাদেশ পাচ্ছে, 300টা আসনের মধ্যে 151টা আসন যে পাচ্ছে সে পুরো বাংলাদেশ পাচ্ছে। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে আপনার হচ্ছে মাঝ মাঝ ঘাট বাজার থেকে শুরু করে ইজারা থেকে শুরু করে আর সকল ধরনের হচ্ছে টেন্ডারবাজি সমস্ত কিছু ওই দলের। তো অপর দলের নেতা কর্মীদের জন্য যে কিছু রাখবেন আপনি, বা তাদের ভাষায় কোট আনকোট বলতে গেলে দেশ সেবার সুযোগ পাচ্ছে মাত্র একটা দল, এবং ওই দলের সাথে যারা থাকবে, যারা হচ্ছে 151টা সিট পাচ্ছে। 300টা আসনের মধ্যে 151টা সিট পেলে পুরো দেশই আপনার। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টালি আপনার রাজনৈতিক ক্রাইসিস একটা তৈরি করবে। এবং এইটা হচ্ছে ধারণা করা হচ্ছে শব্দ রিপিট করবে যে 2026 সালে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি বা অন্য যে কোনো দল ক্ষমতায় আসলো, তারা কিন্তু পুরো বাংলাদেশ, এবং তাদের বিপরীতে তিনটা বড় বড় স্ট্রং দল আছে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এবং সাথে আরো কিছু দল আছে। এরা কিন্তু সবাইকে কিন্তু এদের ন্যায্য হিসাব পাবে না। মানে 151টা আসন যে পাবে সব পুরো বাংলাদেশ তার। তো বাকি তিনটা দল, এই চারটা দল মানে যেমন ধরুন বিএনপি ক্ষমতায় গেল, বাকি তিনটা দল তারা কি করবে? তো তাদের কিন্তু একটা মাথা গরম হয়ে যাবে। তো তার কারণ তারা, যেমন ইন্ডিয়াতে মনে করেন কেন্দ্রের ক্ষমতা গুলো না কংগ্রেস, কিন্তু প্রদেশের ক্ষমতা কংগ্রেসের হাতে আছে, প্রদেশের ক্ষমতা কংগ্রেসের হাতে আছে, অথবা অন্যান্য দলগুলোর হাতে আছে। তো কিছু না কিছু তারা পাচ্ছে, ক্ষমতার যে বন্টন হচ্ছে কিছু না ক্ষেত্রে সুষম বন্টন হচ্ছে। বাংলাদেশে ক্ষমতার কোনো সুষম বন্টনই নাই, যে পাবে সে পুরোটা পাবে, যে পাবে না সে একদমই কিছুই পাবে না। তো যে পাবে, তো বিষয়টা আমি এভাবে বুঝাই যে হচ্ছে যে পাবে না সে চেষ্টা করবে যে পাইছে তাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাতে। এই যে ফান্ডামেন্টালি যে টেনে হিচড়ে নামানোর যে রাজনীতি, এটা বাংলাদেশকে আমার মতে অস্থিতিশীল করে রাখবে। এবং আপনি যদি দেখেন হাসিনা কি করে হচ্ছে এই থেকে বাংলাদেশকে মুক্ত করছিল। হাসিনা করছিল কি, হাসিনা হচ্ছে মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে করছিল। এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় সেটা হচ্ছে আপনি যদি সাংবিধানিক সংস্কার করেন, আপনি যদি প্রদেশগুলোকে ক্ষমতা দেন, আপনি যদি প্রদেশগুলোকে যথেষ্ট ক্ষমতা দেন, আপনি যদি হচ্ছে সুষম বন্টন করেন ক্ষমতার। বাংলাদেশে 10টা প্রদেশ আপনি মানা দিবেন, 10টা প্রদেশে কি হবে, প্রত্যেকটা দলেরই কোনো না কোনো স্টেক থাকবে। তখন কি হবে, আপনার রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে বড় দল বিএনপি বলি বা জামাতও বলি, আমি তাদের ম্যানিফেস্টো করছি, তাদের ম্যানিফেস্টোতে ক্ষমতায় আসলে যে তারা ক্ষমতার যে সুষম বন্টন করবে এরকম কিছুই নেই। ফলে যেই দল ক্ষমতায় আসবে বাকি দলগুলো তাকে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করবে। এবং আপনি দেখেন অলরেডি বিএনপি ক্ষমতা আসবে বলে অনেকে বলা শুরু করে সেকেন্ড অভ্যুত্থান লাগবে। কারণ কি, মানে তারা হচ্ছে 5 বছর যে পুরোটা করতে দিবে এইটাও করতে দিবে না। তো ফান্ডামেন্টালি আমাদের সাংবিধানিক কাঠামো, ক্ষমতার কাঠামোটা এমন যে হচ্ছে যে পাবে সে সবটুকু পাবে, আর যে পাবে না সে কিছুই পাবে না। ফলে বিষয়টা হবে কি, ফান্ডামেন্টালি বাংলাদেশের একটা অস্থিতিশীল অবস্থা হয়ে থাকে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যেই ক্ষমতায় যাক, ধরে নিলাম সেটা বিএনপি, তাহলে যাতে ক্ষমতাটা ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, যাতে ক্ষমতার দখল পাওয়ার জন্য আর কোনো অস্থিতিশীলতা তৈরি না হয়, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, তো ধরে নিলাম আহ এই যে সামনে নির্বাচনে আপনার কি ভোট দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? যদি দেন কাকে দিবেন?
আমি ব্যক্তিগতভাবে অগণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, এবং আমি যেহেতু ইসলাম, আমি মনে করি যে ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসে গণতন্ত্রের মাধ্যমে আসলে পরীক্ষিত, যে গত 100 বছরে আহ কোনো ইসলামিক দল গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, এবং আমার মনে হয় না যে আর কোথাও আসবেও। ঠিক আছে, পৃথিবীর 1 ইঞ্চি জমিতে কোথাও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। তো ভোট দেওয়াটা আমি আসলে, আমার ভোট দেওয়ার আপাতত কোনো ইচ্ছা নেই, তবু আমি কয়েকজন আলেমকে বাংলাদেশ অনুসরণ করি যাদের ফতোয়া আমি খুব গুরুত্বের সাথে নিই এবং পালন করার চেষ্টা করি। মুফতি হারুন ইজাহার সাহেব, মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তো উনারা যদি আহ বলেন যে ভোট দেওয়া দরকার এই প্রসেসে, তাহলে হয়তো আমি ভোট দেবো। বাট ভোট নিয়ে সংক্ষেপে বলতে গেলে আমার অতটা আগ্রহ নাই, এবং কারণ আমি মনে করি না আমার একটা ভোট অথবা মানুষের ভোটে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসছে যেটা ইসলামকে ব্যাপকভাবে সহায়তা করবে, মানে 19-20 আর কি। এবং যে ক্ষমতায় আসবে সেই স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করবে, এটাই বাস্তবতা। এই জন্য আমি আপাতত আমার সিদ্ধান্ত এখন আমি ভোট দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আচ্ছা, আপনার সাথে যতটুকু আমার কথা হয়েছে যেটা বুঝলাম যে জামাত শিবির এই দুইজনই ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারে আপনি অনেক কঠোর কথা বলেছেন। তো যদি এখন আপনাকে বিএনপি বনাম জামাত একটা ইয়েতে কম্পারিজনে আসার কথা বলা হয়, তাহলে আপনি কাকে বেছে নেবেন? আচ্ছা, এইটা আসলে, এটা হচ্ছে আমার জন্য না, এটা বাংলাদেশ সব ইসলামপন্থী। জামাতের সাথে আমাদের অনেক মনোমালিন্য আছে, তাদের অনেক বিষয় আমার পছন্দ না, কিন্তু স্টিল জামাত ইসলামকে ধারণ করে। কিছু না হলেও তারা, হ্যাঁ হয়তো অনেক ভুল কাজ করে, স্টিল জামাতের অনেক নেতা কর্মী, এবং আমি বলবো বেশিরভাগ কর্মী কর্মীর মধ্যে ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে। তারা এখনো ইসলামী আদর্শ পালনের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা যে কথা বলে। বিএনপি কিন্তু একটা জাতীয়তাবাদী দল, গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল, যাদের কোনো ম্যানিফেস্টো কোথাও ইসলামী আদর্শের হচ্ছে, মানে ইসলামী আদর্শের প্রতিফলন হয়তো আছে কিছু কিছু জায়গায়, কিন্তু ইসলামকে ক্ষমতায় আনা এটার কোনো লক্ষ্য টক্ষ্য অবশ্যই নাই। তো সংক্ষেপে বলতে গেলে অবশ্যই এটা নো কোশ্চেন, আমার মানে এটা আমার জন্য খুবই সহজ একটা প্রশ্ন। আমি অবশ্যই জামাত শিবিরকে আগে রাখবো, যদিও আমি তাদের অনেক সমালোচনা করি। স্টিল যদি আমাকে বলা হয় যে বিএনপি ভার্সেস জামাত শিবির, এই কোন দুইটার মধ্যে কোন একটা অপশনকে বেছে নিতে জামাত, তাহলে আমি অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নিবো। কারণ তারা কিছুটা হলো হয়তো অতটা ইসলামিক না, তাদের মধ্যে অনেক ভুল আছে ইসলামিক দিক থেকে, স্টিল তারা বেটার, মানে বিএনপির থেকে অবশ্যই বেটার, সব দিক থেকেই বেটার, আখলাখ সহ শুরু করে তাদের মামলা মোকদ্দমা এবং দিনের প্রতি ভালোবাসা। হয়তো অনেক সমালোচনা থাকতে পারে, স্টিল বিএনপি মনে জামাত, আপনি স্পেসিফিক এই প্রশ্ন করেন, আমি বলবো আমি জামাত ইসলামীকে বেছে নিই। আচ্ছা, আপনি অলরেডি কিছু বলেছেন, তো যদি চান